জনগণের আকাঙ্ক্ষা পূরণে প্রতিশ্রুতি নয় বিশ্বাসে বাস্তবায়নে বিশ্বাসে বিএনপি, বললেন তারেক রহমান। প্রযুক্তি নির্ভর যুব সমাজ গড়ার তাগিদ। এক বছরে গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষা পূরণ হয়নি, বললেন নাহিদ ইসলাম। তরুণ প্রজন্মের জন্য লড়াই চালিয়ে যাওয়ার ঘোষণা। আসন্ন নির্বাচনে প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিতের চেষ্টা চলছে, জানালেন প্রধান উপদেষ্টা। ফেব্রুয়ারিতে নির্বাচনের জন্য প্রস্তুত দেশ। ত্রয়োদশ নির্বাচনে সম্ভাব্য ভোট কেন্দ্র ৪৫,০৯৮, জানালো ইসি। ভোট পর্যবেক্ষণ করতে ৩১৮টি দেশীয় সংস্থার আবেদন। এবং প্রধানমন্ত্রীকে দেখাতে জুলাইয়ে জোর করে ভিডিও বার্তা নিয়েছিল ডিবি। ট্রাইব্যুনালের তদন্ত সংস্থার উপদেষ্টা আসিফ মাহমুদ। দেখছিলেন শিরোনাম। সংবাদ রাতে আপনাদের সঙ্গে আছি আমি মনা সাদত। এবার বিস্তারিত। বিএনপির আগামী দিনের নীতি জনগণের জীবনমান উন্নয়নের নীতি, এমন মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বলেন, জনগণের আকাঙ্ক্ষা পূরণে প্রতিশ্রুতি নয় বাস্তবায়নে বিশ্বাস করে বিএনপি, আর এই নিয়েই কাজ করছে দলটি। সাইফুল রিপনের প্রতিবেদন। আন্তর্জাতিক যুব দিবস উপলক্ষে বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে আলোচনা সভার আয়োজন করে জাতীয়তাবাদী ছাত্র দল, যুব দল ও স্বেচ্ছাসেবক দল। ভিন্ন দেশের রাজনৈতিক চর্চা বাদ দিয়ে বাংলাদেশপন্থী রাজনীতির চর্চা নিশ্চিতে উদ্যোগী হতে রাজনৈতিক দলগুলোর প্রতি আহ্বান জানান আমন্ত্রিত বক্তারা। গণতান্ত্রিক আন্দোলনে প্রতীক্ষিত পরীক্ষিত মানুষগুলোকে সামনে নিয়ে আন্দোলনে এগিয়ে যাওয়া। যতক্ষণ আপনারা এটা না করতে পারছেন, বাংলাদেশের বয়ান বাংলাদেশের হাতে থাকবে না। আপনার বাবা যেভাবে সংকটে সম্ভাবনায় স্বনির্ভর বাংলাদেশ করেছে, আপনিও এই জুলাই পরবর্তী সময়ে অস্থির রাজনীতিতে এমন একটা বাংলাদেশ এবং স্বাভাবিক মানুষ, সব মানুষ বলবে আমি এমন একটা বাংলাদেশ চেয়েছিলাম। তারেক রহমান, এমন একটা বাংলাদেশই আমি চেয়েছিলাম। এই ভোট নিয়ে এখন যারা ষড়যন্ত্র করছে, তারা একটু সাবধানে পথ চলা উচিত, তাদের রাজনৈতিক পদক্ষেপ নেওয়া উচিত। জনগণ থেকে, যুব সমাজ থেকে কিন্তু আপনারা বিচ্ছিন্ন হয়ে যাবেন। জনগণের মন জয় করতে নেতাকর্মীদের নির্দেশনা দিয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, বিএনপিকে অপবাদ দিয়ে খাটো করার ষড়যন্ত্র চলছে। অনেকে অনেক কথা বলতে থাকুন। আমাদের নেতার দূরদৃষ্টির কারণে, তার প্রজ্ঞাময় রাজনীতির কারণে তিনি কিন্তু 2026-এর ফেব্রুয়ারি মাসে নির্বাচনটাকে নিয়ে এসেছেন। তার কাজটা তিনি করেছেন, তাই না? তার কাজটা তিনি করেছেন। এখন আমাদের কাজ হচ্ছে এই নির্বাচনটা যেন সুষ্ঠুভাবে সম্পাদিত হয়, আমরা যেন এটাকে সুষ্ঠুভাবে শেষ করতে পারি। আমাদের দিকে আঙুল তুলে কেউ যেন দেখিয়ে বলতে না পারে যে আমরা ওই আওয়ামী লীগের মতো জোর করে নিয়ে গেছি, এটা যেন কেউ বলতে না পারে। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেন, প্রযুক্তি নির্ভর বিশ্বে প্রতিযোগিতায় টিকে থাকতে তরুণ প্রজন্মকে প্রযুক্তি জ্ঞানে প্রস্তুত হতে হবে। তার জন্য জনরায় পেলে সব ধরনের উদ্যোগ নেবে বিএনপি। প্রযুক্তি নির্ভর দক্ষতার বিকল্প নেই। দেশে বিদেশের যে চলমান বাস্তবতা আমরা উপলব্ধি করছি, দেশে বিদেশে ব্যাপক হারে আমাদের দেশের মানুষের জন্য কর্মসংস্থান সৃষ্টি এবং নিরাপদ কর্ম পরিবেশ নিশ্চিত করা হচ্ছে আমাদের আগামী দিনের রাজনীতি। বলেন, শুধু প্রতিশ্রুতি নয়, প্রতিশ্রুতি বাস্তবায়নের রাজনীতিতে বিশ্বাস করে বিএনপি। বিএনপি বিশ্বাস করে প্রতিশ্রুতির বাস্তবায়ন, এবং এই কারণেই কিন্তু বিএনপি প্রত্যেকটা সেক্টরে যেই পরিকল্পনাগুলো আপনাদের সামনে তুলে ধরলাম, এই পরিকল্পনাগুলো কিভাবে বাস্তবায়ন করা যায় সেটার জন্য আমাদের একটা প্ল্যানিং আমরা তৈরি করছি। দেশবাসীর সমর্থন চেয়ে তারেক রহমান বলেন, আগামী নির্বাচনে ধানের শীষে ভোট দিন, দেশ গড়ার সুযোগ দিন। ভোট দিলে ধানের শীষে দেশ গড়ব মিলেমিশে। সাইফুল রিপন, দেশ টিভি, ঢাকা। এক বছরেও গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষা পূরণ হয়নি বলে জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশনে জাতীয় যুব শক্তি সম্মেলনে একথা বলেন তিনি। তরুণ প্রজন্মের ক্ষমতায়নের লড়াই চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়ে নাহিদ ইসলাম বলেন, জুলাই ঘোষণাপত্রে ছাড় দিলেও জুলাই সনদে ছাড় দেওয়া হবে না। বাংলাদেশের জুলাইয়ের প্রজন্মকে আমরা প্রতারিত হতে দিব না। আমাদের নিয়ে যতই মিডিয়া ট্রায়াল করা হোক, আমাদের নিয়ে যতই ষড়যন্ত্র করা হোক না কেন, গণ অভ্যুত্থানের আকাঙ্ক্ষায় তরুণ প্রজন্মকে ক্ষমতায়িত করতে আমরা রাজপথে লড়াই করে যাব।
আমাদেরকে সংশোধন সংস্কার নিজেদের ঘর থেকে শুরু করতে হবে। আমরা চাঁদাবাজ সন্ত্রাসের বিরুদ্ধে কথা বলছি, কিন্তু আমাদেরকে নিজেদের নিয়ে সবচেয়ে বেশি সতর্ক থাকতে হবে। গণঅভ্যুত্থানের পর বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন থেকে রাজনৈতিক দল হিসেবে নতুন মাত্রা নিয়ে আত্মপ্রকাশ করে জাতীয় নাগরিক পার্টি, কিন্তু 6 মাস না যেতেই নানা বিতর্কিত কর্মকাণ্ডে সমালোচিত দলটি। 6 মাসে প্রায় 11 নেতাকে শোকজ করে এনসিপি। দলটির শীর্ষ নেতারা জানান, দলীয় নেতাকর্মীরা যেন অপরাধে জড়াতে না পারে সেজন্য জবাবদিহিতা নিশ্চিত করতেই ব্যবস্থা নেওয়া হচ্ছে। আরও জানাচ্ছেন শাহাদাত নিশাদ। নতুন সম্ভাবনার আশা নিয়ে যাত্রা শুরু করে জাতীয় নাগরিক পার্টি এনসিপি, কিন্তু 6 মাস না যেতেই শৃঙ্খলাভঙ্গ, অনৈতিক আচরণ সহ নানা বিতর্কে জড়াচ্ছে এনসিপি নেতারা। এখন পর্যন্ত শোকজ করা হয়েছে প্রায় 11 নেতাকে। দল গঠনের 2 মাসের মধ্যে প্রথমে দলের মাথা ঢুবান এনসিপির সাবেক যুগ্ম সদস্য সচিব গাজী সালাউদ্দিন। ডিসি নিয়োগের তদবির ও হস্তক্ষেপ এবং এনসিটিভির বই ছাপার কাজে কমিশন বাণিজ্যের অভিযোগে দল থেকে সাময়িক অব্যাহতি দেয় তাকে। গত মে মাসে সমন্বয়ক পরিচয়ে মব সৃষ্টিকে কেন্দ্র করে ধানমন্ডি থানা 3 ব্যক্তিকে আটক করে। পরে তাদের ছাড়িয়ে আনেন এনসিপির জ্যেষ্ঠ মুখ্য সমন্বয়ক হান্নান মাসুদ। এই ঘটনায় ব্যাপক সমালোচনার মুখে তাকে কারণ দর্শানোর নোটিশ দেয় দলটি। মে মাসে এনসিপির যুগ্ম সদস্য সচিব জয়নাল আবেদিনের বিরুদ্ধে দৈনিক জনকণ্ঠের কার্যালয়ে বিশৃঙ্খলা করার অভিযোগে এর জবাব চেয়ে তাকে চিঠি দেয় এনসিপি। 9 জুন চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় এনসিপির ঈদ পুনর্মিলনীতে দলটির কার্যনির্বাহী সদস্য জোবাইরুল আলমের এই বক্তব্যের কারণে তাকে কারণ দর্শানোর নোটিশ দেয় এনসিপি। এদিকে অনৈতিক আচরণের অভিযোগে গত 17 জুন এনসিপির যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষারকে কারণ দর্শানোর নোটিশ দেয়। লিখিত বক্তব্যে বিষয়টি নিষ্পত্তি না হওয়া পর্যন্ত তাকে দলের সব সাংগঠনিক কার্যক্রম থেকে বিরত থাকতে বলা হয়। তুষার ব্যাখ্যা দিলেও এখনো তাকে নিয়ে একের পর এক হেনস্থার অভিযোগ তুলে যাচ্ছেন নীলা ইসরাফিল নামে এক নারী। যেসব নগ্ন জিনিস আমার কাছে আছে সেগুলো আমি প্রকাশ করতে বাধ্য হব। এছাড়া দলের এক নেতাকে মারধরের ঘটনায় রাজশাহী জেলার যুগ্ম সমন্বয়ক নাহিদুল ইসলামকে 27 জুন দল থেকে সাময়িক অব্যাহতি দেওয়া হয়। এছাড়া বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সদস্য সচিব মাসুম বিল্লাহকে কুপিয়ে জখমের ঘটনায় 25 জুন এনসিপির মাদারীপুর জেলা ও সদর উপজেলার সমন্বয় কমিটিও স্থগিত করা হয়। পাশাপাশি মাদারীপুর জেলা কমিটির 2 নেতাকে সব পদ থেকে বহিষ্কারও করেছে এনসিপি। এদিকে গতকাল জাতীয় নাগরিক পার্টির চট্টগ্রাম নগরের যুগ্ম সমন্বয়কারী নিজামুদ্দিনের চাঁদা চাওয়ার ভিডিও ছড়িয়ে পড়ার পর তাকে কারণ দর্শানোর চিঠি দিয়েছে দলটি। সবচেয়ে আলোচিত ঘটনা শীর্ষ 5 নেতাকে শোকজ। জুলাই গণঅভ্যুত্থানের প্রথম বর্ষপূর্তিতে অনুপস্থিত থেকে গেল 5 আগস্ট কক্সবাজার সফরে যাওয়ার ঘটনায় জাতীয় নাগরিক পার্টির মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারি, দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ, উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম, জ্যেষ্ঠ যুগ্ম সদস্য সচিব ডাক্তার তাসনিম জারা ও যুগ্ম আহ্বায়ক খালেদ সাইফুল্লাহকে কারণ দর্শানোর নোটিশ দেয় দলটি। 2 দিনের মাথায় কারণ দর্শানোর নোটিশের জবাব দিয়েছে তারা। এমন বিতর্কিত কর্মকাণ্ডের বিষয়ে দলের অবস্থান নিয়ে দেশ টিভির সাথে কথা হয় এনসিপির যুগ্ম সদস্য সচিবের সাথে। দেশ টিভিকে তিনি জানান, স্বচ্ছতা ও জবাবদিহিতার কারণেই দলের এমন সিদ্ধান্ত। এটা আসলে একটা প্রক্রিয়া, আমরা এই প্রক্রিয়াটা চালু করেছি, আমরা এটা চালু রাখতে চাই। আমি মনে করি যে মানুষ এটা পজিটিভলি নেয়। এনসিপির সমালোচনাকে স্বাগত জানিয়ে তিনি বলেন, প্রোপাগান্ডা না ছড়িয়ে যাচাই করে সমালোচনা করা উত্তম। একটা রাজনৈতিক দল তো জনগণের প্রতিনিধিত্ব। শাহাদাত নিশাদ, দেশ টিভি, ঢাকা। আসন্ন জাতীয় নির্বাচনে প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিতে সরকার কার্যকর পদক্ষেপ নিচ্ছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। মালয়েশিয়ার কুয়ালালামপুরে প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে মতবিনিময় সভায় এই কথা বলেন তিনি। এ সময় বাংলাদেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখায় মালয়েশিয়ার প্রবাসীদের প্রতি কৃতজ্ঞতা জানান প্রধান উপদেষ্টা। সেই সঙ্গে প্রবাসীদের অভিযোগ, সমস্যা ও সম্ভাবনা নিয়ে সরকারের পক্ষ থেকে নানা উদ্যোগের কথাও জানান তিনি। এ সময় দূতাবাসে জনবল সংকট, শিক্ষার্থীদের ভিসা জটিলতা, অনিয়মিতদের বৈধতা এবং ব্যবসায়িক সহযোগিতা নিয়েও আলোচনা হয়। আমি নির্বাচন ঘোষণা করেছি, ফেব্রুয়ারি মাসে নির্বাচন হবে এবং তার মধ্যে একটা উল্লেখযোগ্য বিষয় হলো, এবং সঙ্গে সঙ্গে আমার উল্লেখ করে দিয়েছি, প্রবাসীদের জন্য এবার ভোটাধিকার দিতে হবে, এবার তারা যেন ভোট দিতে পারে। এবং ইলেকশন কমিশনের সঙ্গে আমাদের আলাদা আলোচনা হয়েছে, তারা আশ্বাস দিয়েছে যে তারা সমস্ত প্রস্তুতি দিচ্ছে।
আগামী ফেব্রুয়ারির মাঝামাঝিতে বাংলাদেশ নির্বাচনের জন্য প্রস্তুত। মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সঙ্গে যৌথ সংবাদ সম্মেলনে একথা জানান প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস। এ সময় নির্বাচন, রোহিঙ্গা প্রত্যাবাসন, জনশক্তি নিয়োগ সহ নানা ইস্যুতে মালয়েশিয়া সরকারের সহযোগিতা চান তিনি। এ সময় বাংলাদেশকে মহান বন্ধু উল্লেখ করে পাশে থাকার অঙ্গীকার করেন প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম। লুৎফর কবিরের রিপোর্ট। মালয়েশিয়ার পুত্রজায়ায় স্থানীয় সময় মঙ্গলবার সকাল ৯টায় প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের কার্যালয়ে পৌঁছালে সেখানে বাংলাদেশের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসকে লাল গালিচা, অভ্যর্থনা ও গার্ড অব অনার দেয়া হয়। সেখানে দুদেশের জাতীয় সঙ্গীত পরিবেশন করা হয়। এরপর মালয়েশিয়ায় কর্মরত বিভিন্ন দেশের রাষ্ট্রদূতদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন তিনি। পরে প্রধানমন্ত্রীর কার্যালয়ের পরিদর্শন বইয়ে সই করেন প্রফেসর মোহাম্মদ ইউনুস। পরে প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকে বসেন। বৈঠক শেষে ৩টি নোট বিনিময় এবং প্রতিরক্ষা, জ্বালানি ও হালাল খাদ্যসহ বিভিন্ন খাতে 5টি সমঝোতা স্মারক সই হয়। এরপর যৌথ সংবাদ সম্মেলনে আসেন এ দুই নেতা। ব্রিফিংয়ে মালয়েশিয়াকে ব্যবসার অংশীদার এবং বন্ধু রাষ্ট্র বলেন ডক্টর ইউনুস। বাংলাদেশে বিনিয়োগ বাড়ানোর আহ্বান জানানোর পাশাপাশি রোহিঙ্গা প্রত্যাবাসনে মালয়েশিয়াকে পাশে চেয়েছেন তিনি। এ সময় ফেব্রুয়ারির মাঝামাঝিতে বাংলাদেশ জাতীয় নির্বাচনের জন্য প্রস্তুত বলেও জানান প্রধান উপদেষ্টা। Coming February, middle of February, to elect a new government, so that we can go to a normal running of the country. আর বাংলাদেশকে মহান বন্ধু রাষ্ট্র আখ্যা দিয়ে পাশে থাকার অঙ্গীকার করেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম। Bangladesh is a great country with enormous potential and a great friend of Malaysia. Secure peace and promote progressive development for the people. শান্তি প্রতিষ্ঠায় ডক্টর ইউনুস গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে তুলে ধরে রোহিঙ্গা সমস্যার সমাধানে মিয়ানমারের উপর চাপ বাড়ানোর কথা বলেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী। লুৎফর কবির, নিউজ ডেস্ক, দেশ টিভি। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটার সংখ্যা 12,78,73,752 জন হতে পারে বলে জানিয়েছে নির্বাচন কমিশন। এছাড়াও আগামী সংসদ নির্বাচনে সম্ভাব্য ভোট কেন্দ্রের সংখ্যা 45,098টি, আর ভোট কক্ষ থাকবে 2,80,564টি। আর ভোট গ্রহণ কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করবেন 9,31,131 জন। আসন্ন নির্বাচন সামনে রেখে ভোট গ্রহণ কর্মকর্তাদের প্রশিক্ষণ দেওয়া হবে। এদিকে ইসি জানিয়েছে আসন্ন নির্বাচন পর্যবেক্ষণে দেশীয় 318টি প্রতিষ্ঠান নির্ধারিত সময়ে আবেদন করেছে। এছাড়া পরে আবেদন করে আরও 13 পর্যবেক্ষক সংস্থা। বিএনপিকে টার্গেট করে আর ধর্মের নামে বিভ্রান্তি ছড়িয়ে একটি গোষ্ঠী জাতীয় নির্বাচন বিতর্কিত করার ষড়যন্ত্রে লিপ্ত বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। ফ্যাসিবাদ কায়েমে অনেকে নানা কূটকৌশল নিয়েছে বলে অভিযোগও করেন তিনি। মঙ্গলবার সকালে বনানী কবরস্থানে 56তম জন্মবার্ষিকীতে আরাফাত রহমান কোকোর সমাধিতে শ্রদ্ধা জানিয়ে এসব কথা বলেন রিজভী। আরও জানাচ্ছেন নিয়াজ মোর্শেদ। মা প্রধানমন্ত্রী আর বাবা রাষ্ট্রপতি থাকা সত্ত্বেও কোনো রাজনৈতিক পরিচয় বহন করতেন না সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ছোট ছেলে আরাফাত রহমান কোকো। 2007 সালে সেনা সমর্থিত সরকারের সময় কারাবরণ করেন তিনি। বিদেশে চিকিৎসা নিতে গিয়ে 2015 সালের 24 জানুয়ারি মারা যান। মঙ্গলবার সকালে আরাফাত রহমান কোকোর 56তম জন্মবার্ষিকীতে বনানী কবরস্থানে কোকোর সমাধিতে সকাল থেকেই শ্রদ্ধা জানাতে আসেন বিএনপি নেতাকর্মীরা। এ সময় বিএনপি নেতারা স্মৃতিচারণ করেন আরাফাত রহমান কোকোকে নিয়ে। বলেন, কোকো চেয়েছিলেন ক্রীড়াঙ্গনকে বিশ্বের বুকে আরও সমৃদ্ধশালী করতে। তিনি একজন সহজ সরল মানুষ ছিলেন এবং সমাজকে কিভাবে উন্নতির দিকে নিয়ে যাওয়া যায়, রাষ্ট্রকে কিভাবে উন্নতির দিকে নিয়ে যাওয়া হয়, সেটাই ছিল তার মূল লক্ষ্য। উনি আক্ষেপ করেছিল যে এই পট কি আর কোনোদিনই পরিবর্তন হবে না। উনি আক্ষেপ করেছিল এই স্বৈরাচার কি একেবারে জেগে বসেছে, এই স্বৈরাচারের কি কোনো হবে না, আমরা কি মুক্তি পাবো না। ক্রীড়া অঙ্গনে তার অবদান অনেক আছে এবং যারা ক্রীড়াবিদ তারা কিন্তু প্রত্যেকটি দল মত নির্বিশেষে তাকে খুবই মনে রাখে। শ্রদ্ধা নিবেদন করেন বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। এ সময় তিনি বলেন, একটি পক্ষ বিএনপিকে টার্গেট করে জাতীয় নির্বাচনকে বিতর্কিত করার চেষ্টা করছে। 5ই আগস্টের পর নানা বক্তব্য বিবৃতিতে
আমাদের মনে হয়েছে যে জাতীয়তাবাদী শক্তিকেই টার্গেট করছে আরেকটা গণতন্ত্র বিরোধী শক্তি। এ সময় তিনি পুরো জাতি একটি নির্বাচনের অপেক্ষায় জানিয়ে বলেন, ফেসিবাদকে যারা সহযোগিতা করছে তাদের বিচার জনগণ করবে। যারা ছাত্রের রক্ত পান করে, যারা রিকশাওয়ালা শ্রমিকের রক্ত খাওয়ার জন্য রক্ত পিপাসু হয়ে উঠে, তৃষ্ণার্ত হয়ে উঠে, তাদের যদি প্রত্যাবর্তন ঘটনার চক্রান্ত করেন, জনগণ হচ্ছে সবচাইতে বড় আদালত, সবচাইতে বড় বিচারক। আর নির্বাচন নিয়ে অনেকেই নানা কূটকৌশলে লিপ্ত বলেও মন্তব্য করেন তিনি। নিয়াজ মোরশেদ, দেশ টিভি, ঢাকা। জুলাই অভ্যুত্থানে তৎকালীন প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীকে দেখানোর কথা বলে সমন্বয়কদের কাছ থেকে জোর করে ভিডিও বার্তা নিয়েছিল ডিবি। পরবর্তীতে সেই ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছেড়ে দেওয়া হয় বলে জানিয়েছেন বৈষম্য বিরোধী আন্দোলনের অন্যতম সমন্বয়ক ও অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে দেওয়া জবানবন্দিতে উঠে আসে এমন তথ্য। গুমের লোমহর্ষক বর্ণনাও দিয়েছেন তিনি। সাবরিনা মজুমদারের রিপোর্ট। সংস্কার আন্দোলন ও তার প্রেক্ষিতে উদ্ভূত পরিস্থিতিতে অনেকে অপ্রত্যাশিতভাবে আহত এবং নিহত হয়েছে। আমরা এই সকল অনাকাঙ্ক্ষিত ঘটনা তীব্র নিন্দা জানাই। সার্বিক স্বার্থে আমরা এই মুহূর্তে থেকে আমাদের কর্মসূচি প্রত্যাহার করছি। জুলাই অভ্যুত্থানের আন্দোলন যখন তুঙ্গে, তখন আন্দোলনকে দুর্বল করতে গুম করা হয় নাহিদ ইসলাম, হাসনাত আব্দুল্লাহ, নুসরাত তাবাসসুম, আবু বাকের মজুমদার, সার্জিস আলম, আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া সহ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের 6 সমন্বয়ককে দেয়া হয় ডিবি হেফাজতে। সে সময়কার ডিবি হেফাজতে গুম থাকা অবস্থায় হওয়া ঘটনার লোমহর্ষক বর্ণনা দিয়েছেন বর্তমান ক্রিয়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। কোটা বৈষম্য দূরীকরণে আমাদের সকল বাধা অতিক্রম করে সাফল্য ছিনিয়ে আনব। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থায় দেয়া জবানবন্দিতে উঠে আসে 19 জুলাই ইন্টারনেট বন্ধ থাকা অবস্থায় তাকে তুলে নেয় ডিজিএফআই এর সদস্যরা। চোখ বাধা থাকায় 5 দিন গুম থাকলেও পারেননি স্থান নির্ণয় করতে। তবে 5 আগস্টের পর প্রধান উপদেষ্টার সঙ্গে আয়নাঘর পরিদর্শনে গিয়ে সেখানকার একটি কক্ষ শনাক্ত করতে পারেন বলে জানান আসিফ মাহমুদ। আন্দোলনের শুরু থেকেই ডিজিএফআই এর একটি পক্ষ সমঝোতায় চেষ্টা চালায় বলে জানান আসিফ। এ সময় তৎকালীন শিক্ষা প্রতিমন্ত্রী মুহিবুল হাসান চৌধুরী নওফেলের সঙ্গে কথোপকথনের স্ক্রিনশট দেখিয়ে সমঝোতার প্রস্তাবও দেয় সিটিটিসির একজন ঊর্ধ্বতন কর্মকর্তা। জবানবন্দিতে আরও বলা হয়, 25 জুলাই হাসপাতালে মোবাইল ফোন জব্দ করে ভিডিও বার্তার মাধ্যমে আন্দোলন বন্ধের চাপ দেয় গোয়েন্দা সংস্থা। এ সময় অস্বীকৃতি জানালে কয়েক দফা নির্যাতন চালিয়ে পরদিন নেওয়া হয় ডিবি কার্যালয়ে। এ সময় চিকিৎসা চললেও দেয়া হয়নি ওষুধ। ডিএমপি রমনা জোনের প্রধান হুমায়ুন আন্দোলনকারীদের পাশাপাশি পরিবারকে মামলা দিয়ে হয়রানির হুমকি দেয়। এ সময় মারধর করা হয় ভিপি নূরকেও। 2 দিন পর তৎকালীন ডিবি প্রধান হারুনও মামলার হুমকি দিত বলে উঠে আসে জবানবন্দিতে। আন্দোলন প্রত্যাহারের ভিডিও বার্তা প্রসঙ্গে আসিফ মাহমুদ জানান, শুধু তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও স্বরাষ্ট্রমন্ত্রীকে দেখানোর কথা বলে জোরপূর্বক ভিডিও বার্তা নিয়ে তা ছেড়ে দেওয়া হয় সামাজিক যোগাযোগ মাধ্যমে। সাবরিনা মজুমদার, দেশ টিভি, ঢাকা। 16 জুলাই গোপালগঞ্জে এনসিপির কর্মসূচিকে ঘিরে সহিংসতায় মন্ত্রিপরিষদ গঠিত তদন্ত কমিশনের সদস্যরা তদন্ত শুরু করেছে। মঙ্গলবার বিকেলে তদন্ত কমিশনের সভাপতি সাবেক বিচারপতি ডক্টর আবু তারিক সহ 6 সদস্যের দলটি ভাঙচুর হওয়া গোপালগঞ্জ জেলা কারাগার, সদর উপজেলার উলপুরে পুলিশের গাড়িতে অগ্নিসংযোগের স্থল, হামলার শিকার জেলা প্রশাসকের বাসভবন সহ বিভিন্ন স্থানে সরেজমিনে পরিদর্শন করেন। পরে সন্ধ্যায় জেলা প্রশাসকের কার্যালয়ে প্রেস ব্রিফিংয়ে তদন্ত কমিটির সদস্য মাহবুবুর রহমান জানান, তদন্ত শেষে যত দ্রুত সম্ভব প্রতিবেদন জমা দেওয়া হবে এবং সেটি সরকার প্রকাশ করবে। আমরা ঠিক ওই এজেন্ডাগুলো বের করার অনুযায়ী উত্তর খোঁজার চেষ্টা করছি এবং ভবিষ্যতে যাতে এই ধরনের ঘটনা পুনরাবৃত্তি না হয় সে ধরনের সুপারিশ আমাদের সরকারের কাছে করতে হবে। আমরা প্রাথমিক বক্তব্য সবার নিয়েছি, আজকেও আমরা অনেকের বক্তব্য নিয়েছি এবং আগামীকালও আমরা যত জনের পারি বক্তব্য দিব। আমরা কি পাচ্ছি কি পাইনি সে বিষয়ে কোনো মন্তব্য এই মুহূর্তে করতে আমরা। নির্বাচন কমিশনে আয় ব্যয়ের হিসাব জমা দিয়েছে 28টি নিবন্ধিত রাজনৈতিক দল। এর মধ্যে বিএনপি, জাতীয় পার্টির মতো বড় দল রয়েছে। তবে সব রাজনৈতিক দলকে ছাপিয়ে আয় ব্যয়ের শীর্ষে রয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। শিউলি রায় রিপোর্ট।
গেল 31 জুলাই পর্যন্ত 28টি দল 1 বছরের আয় ব্যয়ের হিসাব জমা দিয়েছে ইসিতে। বিএনপির আয় 15,65,94,842 টাকা, ব্যয় 4,80,04,820 টাকা। এছাড়াও ব্যাংকে 10,85,90,019 টাকা জমা রয়েছে। জাতীয় পার্টির আয় 2,64,38,938 টাকা আর ব্যয় 1,79,88,044 টাকা। সেখানে 2024 সালে জামায়াতে ইসলামীর আয় 28,97,299 টাকা আর ব্যয় 23,73,38,177 টাকা। দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পারোয়ার স্বাক্ষরিত 2024 সালের পঞ্জিকা বছরের দলীয় আয় ব্যয়ের হিসাব নির্বাচন কমিশনে জমা দেওয়া হয়। সেই আর্থিক বিবরণ থেকে জানা যায় গত বছরে দলটির প্রারম্ভিক স্থিতি ছিল 10,49,45,101 টাকা আর আয় হয়েছে 28,97,299 টাকা, ব্যয় হয়েছে 23,73,38,177 টাকা। তবে দলটির কোনো ব্যাংক হিসাব নেই বলে জানানো হয়েছে আয় ব্যয়ের এই বিবরণীতে। আয় ব্যয়ের হিসেবে সব দলের মধ্যে শীর্ষে রয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। শিউলি রায়, দেশ টিভি, ঢাকা। গেল 1 বছরে দুদক অনুসন্ধান করে 1,743 আসামির বিরুদ্ধে 452টি মামলা করেছে। এর মধ্যে 348টি মামলারই চার্জশিট দিতে পেরেছে সংস্থাটি। এক্ষেত্রে দুদকের সফলতা 77% হলেও আসামি গ্রেপ্তারে তা হতাশাজনক। এর কারণ হিসেবে দুদক বলছে গ্রেপ্তারের বিষয়টি অনেকটাই পুলিশের উপর নির্ভর করে। ফজলা আদিত্যের রিপোর্ট। গত বছরের 5ই আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের পর জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে একের পর এক মামলা করেছে দুদক। এসব মামলায় আসামি করা হয়েছে সাবেক এমপি, সংসদ সদস্য, সরকারি কর্মকর্তা ও ব্যবসায়ীকে। এই 1 বছরে দুদকে জমা পড়া অভিযোগ অনুসন্ধান করে মামলা হয়েছে 452টি। এর 348টিতে চার্জশিট দিয়েছে দুদক। অনুসন্ধানের সিদ্ধান্ত নিয়েছে 845টি, এর মধ্যে মামলা হয়েছে 452টি। এই গত 1 বছরে চার্জশিট দেওয়া হয়েছে 348টি। এর মধ্যে 452টি মামলায় আসামি করা হয়েছে 1743 জনকে। গত আগস্ট থেকে 25 জুলাই পর্যন্ত মোট চার্জশিট দেওয়া হয়েছে 1443 জনের নামে। বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক নাজমুল আহসান কলিমুল্লাহ, সাবেক স্বাস্থ্য সচিব জাহাঙ্গীর আলম সহ কয়েকজনকে গ্রেফতারও করেছে দুদক। ফজলে আদিত্য, দেশ টিভি, ঢাকা। চলতি অর্থবছরে ৩৯,০০০ কোটি টাকা কৃষি ও পল্লী বিদ্যুৎ বিতরণের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে বাংলাদেশ ব্যাংক, যা গেল অর্থবছরের চেয়ে 2.6 থেকে 3% বেশি। মঙ্গলবার দুপুরে বাংলাদেশ ব্যাংকে সংবাদ সম্মেলনে এর তথ্য জানান গভর্নর ডক্টর আহসান এইচ মনসুর। এ সময় দুর্বল ব্যাংকের একীভূত হলেও আমানতকারীদের চিন্তার কোনো কারণ নেই বলেও জানান তিনি। তাইফুর রহমান তুহিনের প্রতিবেদন। কৃষির উৎপাদন বৃদ্ধি, জিডিপির প্রবৃদ্ধি এবং মূল্যস্ফীতি নিয়ন্ত্রণের জন্য কৃষি খাতে পর্যাপ্ত ঋণ প্রবাহ নিশ্চিত করতে এবার কৃষি ঋণ বিতরণের লক্ষ্যমাত্রা ৩৯,০০০ কোটি টাকা নির্ধারণ করেছে বাংলাদেশ ব্যাংক, যা গেল অর্থ বছরের চেয়ে 2.63% বেশি। মঙ্গলবার বাংলাদেশ ব্যাংকে চলতি অর্থ বছরের কৃষি ও পল্লী ঋণ নীতিমালা ঘোষণা উপলক্ষে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান গভর্নর ডক্টর আহসান এইচ মনসুর। কিভাবে এগ্রিকালচার সাপ্লাইটাকে আমরা প্রেডিক্টেবল করতে পারি, আমদানি নির্ভরতা আমাদের যায় নাই, যাবেও না, এবং আমদানিকে একটা প্রাইস স্টেবিলাইজেশন টুল হিসাবে ব্যবহার। তিনি বলেন, কৃষি ঋণ দালালদের হাতে না গিয়ে শতভাগ কৃষকের কাছে যায় তা নিশ্চিতে কাজ করবে বাংলাদেশ ব্যাংক। কৃষি ঋণের সব কি কৃষকের কাছে পৌঁছায় কিনা, দ্যাটস অ্যান ইম্পর্টেন্ট ইস্যু। আমরা এটা বাংলাদেশ ব্যাংক থেকে আমরা এটা পর্যালোচনা করছি। আমরা চাই 100% কৃষি ঋণ যেন কৃষকের কাছে যায়, দালালের কাছে যেন না যায়। দুর্বল ব্যাংকের একীভূতকরণ নিয়ে এক প্রশ্নের জবাবে গভর্নর বলেন, এতে আমানতকারীদের চিন্তার কোনো কারণ নেই। কিছু ব্যাংকের একীভূত করতে হবে আমাদেরকে, সেটা সিদ্ধান্ত আমরা মোটামুটি বাংলাদেশ ব্যাংকে নিয়েছি। আমরা এখন সরকারকে আমরা অবহিত করে আমরা এটা এগিয়ে দেবো। সরকারিকরণ হয়ে গেলে সরকারি দায়িত্বভার নিয়ে নিবে, কাজে এখানে চিন্তার কোনো কারণ নেই, ডিপোজিটররা নিশ্চিন্তে থাকতে পারে। তাইফুর রহমান তুহিন, দেশ টিভি, ঢাকা।
রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে যুদ্ধ বিমান বিধ্বস্তে সন্তান হারানো অভিভাবকদের ক্ষোভ ক্রমেই বাড়ছে। মঙ্গলবার ক্যাম্পাসের সামনে এক মানববন্ধনে এই ঘটনায় দায়ীদের বিচারের নিশ্চিতের পাশাপাশি ক্ষতিপূরণ সহ ৮ দফা দাবি জানান তারা। বিদ্যালয়টির কোচিং বাণিজ্য বন্ধেরও দাবি জানানো হয়। সে সঙ্গে বিমানের রানওয়ে অ্যাপ্রোচ থেকে মাইলস্টোন স্কুল সরিয়ে নেওয়ার দাবিও জানান অভিভাবকরা। তন্দ্রা তারুণের রিপোর্ট। মাইলস্টোন ট্র্যাজেডিতে নিহত চতুর্থ শ্রেণীর তাসলিমা আফরোজ আইমানের পরিবারের এই আর্তনাদ যেন কোনোভাবেই থামার নয়। আইমানের পরিবারের মতো সন্তান হারানোর বিচার দাবিতে মাইলস্টোন স্কুল গেটের সামনে জড়ো হয়ে স্লোগান দেন বিমান দুর্ঘটনার শিকার পরিবারের স্বজনরা। সেই দুঃসহ স্মৃতি মনে করে কান্নায় ভেঙে পড়েন অনেক অভিভাবক। আমি আমার তানভীরের সাথে শেষ দেখাটাও করতে পারি নাই। ওই ময়না পাখিটারে কয়লার টুকরা 6 দিনে পাই নাই। আমি 4 দিন পরে ডিএনএ করে তারপর আনছি ভাই। মঙ্গলবার সকাল 7টা থেকে নিহত ও আহত পরিবারের স্বজনরা উত্তরার দিয়াবাড়িতে স্কুলের সামনে 8 দফা দাবি নিয়ে মানববন্ধন করেন। এ সময় ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিচার নিশ্চিত করা, শিক্ষা প্রতিষ্ঠানের কোচিং বাণিজ্য বন্ধ করা এবং রানওয়ে থেকে শিক্ষা প্রতিষ্ঠান স্থানান্তর সহ বিভিন্ন দাবি তুলে ধরেন তারা। আমার বুক কেন খালি হলো, এই জন্য আমরা বিচার চাই। তাদের এমন কি পড়া যে তারা বাসায় পড়তে পারবে না, তারা পড়ে দিতে পারবে না, তারা 5 ঘন্টা ক্লাস করার পর তাদের পড়া হয় না কমপ্লিট, কিসের কোচিং? এদিকে নিহতদের পরিবারের মানববন্ধনে দুঃখ প্রকাশ করে কোচিং ইস্যুতে মাইলস্টোনের অধ্যক্ষ বিষয়টি অস্বীকার করেন। ওই দিন রিকভারি ক্লাসের জন্য ছিল, ওই দিন বাচ্চারা এটা 1টা 13-14 সময় 15 মিনিটস অনেকেই একটু খেলাধুলা করে বা বড়রা একটু গল্প করে ক্লাসের পরে, তো এটি আমার জানা ছিল। কোচিংয়ের ব্যাপারটা আমি ওই দিনের কোনো ইনফরমেশন আমি জানি না। স্কুল থেকে নিহত শিক্ষার্থীর পরিবারকে হুমকির অভিযোগ উড়িয়ে দিয়ে তিনি বলেন, প্রতিষ্ঠান বাঁচাতে সরকারের কাছে কোনো আবেদন করা হয়নি। চিঠিটা কেউ একটা ড্রাফট করছে, চিঠিটায় আমার সাইন নাই, চিঠিটা আমার মাইলস্টোন কলেজের প্যাডে না, এটা কেউ একজন লিখছে যে তার মতো করে সে লিখছে। আমি কিন্তু এটা অথরাইজ করি নাই, আমি এটা সাপোর্ট করি নাই, দেয়ার ইজ নো সাইন, আমি এটা অ্যাপ্রুভও করি নাই। গেল 21 জুলাই দুপুরে উত্তরার দিয়াবাড়িতে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসের হায়দার আলী ভবনে বিধ্বস্ত হয় যুদ্ধ বিমান। এতে বিমানের পাইলট সহ নিহত হন 34 জন। তাদের মধ্যে 27 জনই শিক্ষার্থী। দগ্ধ অনেকেই এখনও রাজধানীর বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন। আন্তর্জাতিক প্রসঙ্গ। রাশিয়ার দুর্দিনে বন্ধুরাষ্ট্র উত্তর কোরিয়া বাড়িয়ে দিয়েছে সহযোগিতার হাত। জাতিসংঘের নিয়মের তোয়াক্কা না করেই পাঠানো হচ্ছে শ্রমিক, মানা হচ্ছে না শ্রম আইন। রাশিয়ায় সেই শ্রমিকদের সুযোগ সুবিধা ও জীবনমান সহ আদ্যপান্ত তুলে ধরছেন সহকর্মী জয় সরকার, জানাচ্ছেন নীরব দাস। নিষেধাজ্ঞার বেড়াজালে ঘেরা উত্তর কোরিয়া অর্থনৈতিকভাবেও তেমন সুবিধাজনক অবস্থানে নেই। প্রতি বছর দেশটি থেকে বহু মানুষ জীবিকার সন্ধানে পাড়ি জমাচ্ছে রাশিয়ায়। তবে সেখানে তারা কেমন পরিস্থিতিতে আছেন সেটি অনেকটা অগোচরেই থেকে যাচ্ছে। এ নিয়ে মঙ্গলবার প্রতিবেদন প্রকাশ করে বিবিসি। রাশিয়া ইউক্রেন যুদ্ধ ঘিরে রাশিয়ার অভ্যন্তরে সৃষ্টি হয়েছে ব্যাপক শ্রম সংকট। ঘাটতি মেটাতে দেশটি শরণাপন্ন হচ্ছে আরেক পারমাণবিক শক্তিধর রাষ্ট্র উত্তর কোরিয়ার। উভয় দেশের সমঝোতায় প্রতি বছর বিপুল সংখ্যক শ্রমিক যাচ্ছেন রাশিয়ায়। তবে রাশিয়ার এই শ্রমবাজার আগে আকর্ষণীয় থাকলেও বর্তমানে নেই সেই জৌলুস। নেই নির্দিষ্ট কোনো কর্মঘণ্টা, বছরে মাত্র 2 দিনের ছুটি। তার উপর হাড়ভাঙা পরিশ্রমে নাকাল এসব শ্রমিক। পালিয়ে বাঁচতে চাইলেও বাধা উত্তর কোরিয়ান গোয়েন্দা নজরদারি। লয়্যালটি ফিসের নামে নামমাত্র মজুরির বড় অংশই জমা হচ্ছে নিজ দেশের রাষ্ট্রীয় কোষাগারে। এতে নিজ ও পরিবারে অবদান রাখতে পারছে না তারা। এমনকি দেশে ফেরার আগ পর্যন্ত মিলছে না পারিশ্রমিকও। অন্য দেশের শ্রমিকদের চোখেও অবজ্ঞার পাত্র তারা। এ যেন এক খোলা কারাগার। তুলনামূলকভাবে কম মজুরির কারণেই রাশিয়ায় উত্তর কোরিয়ার শ্রমিকের চাহিদা ব্যাপক। রাশিয়ান সরকারের তথ্য বলছে 2024-এ দেশটিতে প্রবেশ করা 13,000 কোরিয়ানের মধ্যে 8,000-ই যায় শিক্ষা ভিসায়। এই কৌশল মূলত জাতিসংঘের নিষেধাজ্ঞা এড়াতে। দক্ষিণ কোরিয়ান এক গোয়েন্দা কর্মকর্তা জানান, চলতি বছরই রাশিয়া নেবে 50,000-এর বেশি শ্রমিক। শ্রমিকদের অর্থে উত্তর কোরিয়া পারমাণবিকভাবে আরো সমৃদ্ধ হওয়ায় কর্মী পাঠানোর উপর 2019 সালে নিষেধাজ্ঞা দেয় জাতিসংঘ। নিউজ ডেস্ক, দেশ টিভি। খেলার খবর।
এএফসি চ্যালেঞ্জ কাপের মূল পর্বে খেলার স্বপ্ন ভাঙল আবাহনীর। জুমাসেফের জোড়া গোলে কিরগিজস্তানের ক্লাব মুরাস ইউনাইটেডের কাছে 2-0 গোলে হার নিয়ে মাঠ ছেড়েছে মারুফুল হকের দল। আবাহনীর হারে মুরাস কেটেছে মূল পর্বের টিকিট। মাহবুব তামিমের ম্যাচ রিপোর্ট। সিরিজের দ্বিতীয় টি-20তে জয় পেয়েছে সাউথ আফ্রিকা। ব্রেভিসের রেকর্ড গড়া সেঞ্চুরিতে অস্ট্রেলিয়াকে 53 রানে